4:38 সময় যখন বাইক স্টার্ট দিতেছি, অ্যান্ড দেখেন কিছু কিছু বাড়ির সাইজ, হাইট অ্যান্ড আমার হাইট মোটামুটি সমান, কারণ আমি এখন রাস্তায় নেই, আমি আসি হচ্ছে এখন একটা ওভারপাস। এটাকে ওভারপাস বা ফ্লাইওভার কি বলবো, আসলে কি বলবো জানি না। অ্যান্ড ভিডিওটা যখন শ্যুট করতেছি তখন আমার বিন্দু পরিমাণ ইচ্ছা ছিল না যে আমি ঢাকার ভেতরে কোনো শ্যুট করবো, এই জন্য আমি ঢাকার ভেতরে করিও নাই। যদিও এখন আমি উত্তরার উপরে আছি, বাট আমি এখন টঙ্গী দিয়ে বের হয়ে যাব হচ্ছে গাজীপুর হয়ে, দেন চন্দ্রা হয়ে, দেন মির্জাপুর হয়ে, দেন টাঙ্গাইল হয়ে, দেন কই, দেন অনেক দূরে যমুনা ব্রিজ পার হব অ্যান্ড উত্তরবঙ্গে যাব, অনেক অনেক জায়গা ঘুরবো এবার আপনাদের নিয়ে। যেটা কথা দিছিলাম জান ভাই জান, যেটা কথা দিছিলাম যে এবার খুব তাড়াতাড়ি হচ্ছে আমি লং ট্রিপ শুরু করতে যাচ্ছি। অ্যান্ড হ্যাঁ, সাথে কেউ নাই, মানে অন্য কোনো বাইক বা অন্য কোনো রাইডার কেউই নাই। আমি আমার ফার্স্ট ডেস্টিনেশন রাখছি হচ্ছে রংপুর, অ্যান্ড ওইখান থেকে হয়তো অন্যান্য কিছু ব্যাপার স্যাপার শেয়ার করবো। বাট আজকে আমি যখন ভিডিও শ্যুট করতেছি তখন ঈদের দ্বিতীয় দিন, মানে গতকাল কোরবানির ঈদ শুরু হয়েছে। অ্যান্ড আজকের অবস্থাটা দেখেন, অনেক লোকজন এখনও পর্যন্ত বাড়ি যাওয়ার জন্য বাসের জন্য লাইন ধরছে। এটা আমার একদমই মানে ধারণাই ছিল না যে এইরকম ভিড়ভাড়টা আমাকে দেখতে হবে। অদ্ভুত না? দেখেন, আপনারা যারা শহরে ঈদ করেন বা নিজ নিজ বাড়িতে ঈদ করেন, ঈদের পরের দিনও যে নারের টানে বাড়ি যাওয়ার একটা ব্যাপার থাকে, ওইটা এখানে ফিল করা যায়। ঢাকা মোটামুটি ফাঁকা ছিল, একদম ফাঁকা ছিল না বললে ভুল হবে। রিক্সা অ্যান্ড সিএনজির ভিড় বেশি ছিল, গাড়িওয়ালা লোকজন ঢাকা থেকে চলে গেছে। বেশিরভাগ গাড়িওয়ালা লোকজনই আসলে ঢাকার মানে বাইরে থেকে আসা লোকজন। এখন অল্প কিছু গাড়ি, বেশ কিছু সিএনজি, অল্প কিছু বাস, এগুলোর মাঝখান দিয়ে চালায় আসছি। বেশ গরম ছিল, তবে মেঘলা মেঘলা থাকাতে গরমটা সহ্য করা গেছে। উইন্ড ব্রেকার একটা লাগাইছি, গ্লাভস একটা পরছি, অ্যান্ড পায়ে জুতা পরি নাই, ক্রক্স পরছি। কারণ হচ্ছে জুতা কয়েকদিন আগে এমন ভেজা ভিজছি, তখন বুঝছি যে আসলে এই সিজনকে আসলে বিশ্বাস করা যায় না। এই জন্য জুতা পরি নাই, কারণ এই লংয়ে জুতা শুকানোটা একটা বিশাল বড় ঝামেলা। তবে হ্যাঁ, এই সাইডটা কিন্তু মোটামুটি ফাঁকা, এই সাইডটা ভালোই ফাঁকা আছে। আর রোজার ঈদে 3 থেকে 4 দিন ফাঁকা থাকলেও কোরবানির ঈদে মোটামুটি ফাঁকা, আর এই ব্যাপারটা 8 থেকে 10 দিন পর্যন্ত স্থায়ী হয়। আর এই টাইমটা অবশ্যই একটু বুঝে বাইকে যারা চালান, বাইক যারা চালান বা গাড়ি যারা চালান, একটু স্পিডটা বুঝে তুলেন, কন্ট্রোলে রাখেন। কারণ এই ফাঁকা টাইমে কুকুর বিড়াল দৌড়াদৌড়ি অ্যান্ড কিছু লোকজনের মনে করে যে গাড়ি তো নাই, দেই একটা দোষ, তো এরকম হয়। দেখেন না এই বাস স্ট্যান্ডটার অবস্থা, এগুলা ফ্লাইওভারের উপরে, তারপরে হচ্ছে এই অবস্থা। তাহলে নিচের অবস্থা কি আপনারা অবশ্যই বুঝতে পারছেন। অ্যান্ড এই সমস্ত ফাঁকা রাস্তায় কিন্তু বাসও একটু রেকলেস হয়ে যায়, কারণ ওরা চিন্তা করে একবার দিয়ে আবার আসার লোক নিয়ে আসতে পারবে, আবার গিয়ে দেন ঘুরে, মানে একটা রাউন্ড ট্রিপ মারলেই তো ওর লাভ। নর্মালি সিঙ্গেল ট্রিপে যা হয়, এখন তো রাউন্ড ট্রিপ করতে হয়, কারণ যে কোনো একবার লোক হয় যাওয়ায় নয় আসায়, এই কারণে ওরা ডবল ধান্দায় থাকে আর কি। যাই হোক, সব কিছুর পরে হচ্ছে গত ঈদেও আমরা রংপুর গেছিলাম, এই ঈদেও আমরা রংপুর যাচ্ছি। আমার একটা ছোট্ট ব্যাপার আপনাদের সাথে শেয়ার করি, সেটা হলো বাংলাদেশের মোটামুটি সব জায়গায় ঘোরা হয়েছে। এটা 2010 থেকে শুরু করে এখনও পর্যন্ত, মানে আমি এর আগে যখন বাইকিং ক্লোজ করে দিয়েছিলাম তখন থেকে এখন পর্যন্ত অনেক জায়গায় ঘোরা হয়েছে। উত্তরবঙ্গ মানে এই যমুনা ব্রিজের ওই পারে আমার যাওয়া হয়েছিল না। অ্যান্ড এখন হয়েছে তো হয়েছে, এমনই হয়েছে দেখেন যে এখন শুধু উত্তরবঙ্গের দিকে ট্রিপগুলাই রাখতেছি। এরকমই হয় আসলে, যে কোনো একটা জায়গায় যাওয়া না হলে ওটা যাওয়ার প্রতি একটা অনীহা কাজ করে, কিন্তু একবার যখন যাওয়া হয় তখন ওই জায়গায় অনেকবার যাওয়া হয়। ঠিক ওরকম রংপুর আবার যাচ্ছি ইনশাআল্লাহ, সব কিছু যদি ঠিকঠাক থাকে আজকে রাতে পৌঁছে যাবো রংপুর। অ্যান্ড কালকে আপনাদের রংপুর সিটি, দিনাজপুর অ্যান্ড আশপাশে যা আছে, কুড়িগ্রাম অ্যান্ড যা ওদিকে আছে ইনশাআল্লাহ, ওদিকে লোকাল যারা আছে ওনাদের সহায়তা নিয়ে আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করব। আর এর আগেও আমি একটা ভিডিওতে বলছিলাম যে লং ট্রিপ যখন শুরু হবে তখন আই নিড হেল্প ওই লোকদের যারা হচ্ছেন যে এলাকার। এখন আপনারা যে এলাকার, ওই এলাকা থেকে যদি আপনারা আমাকে একটু সাপোর্ট দেন যে হ্যাঁ আপনি আসেন, আমরা আপনার সাথে থাকবো বা একসাথে ঘুরবো, তাহলে না ওই জায়গাটায় যাওয়া যায়। কারণ একটা জায়গায় আমি কাউকে চিনি না, জানি না, ওইখানে গিয়ে একা ঘোরাটা একটু মানে নিজের কাছে চিনি না, জানি না কোনো প্লেস কিভাবে কি। তো যাই হোক, এরপরে ট্রিপটা হয়তো আমাদের সিলেট শ্রীমঙ্গল হবে, তারপরে ট্রিপটা হয়তো আমাদের যশোর মংলা ওই সাইডটা হবে, কারণ যশোরের এক ভাই বলছে যে ওই গদখালি নাকি ফুলের বাগান, ওইখানে নিয়ে যাবে। অ্যান্ড বরিশালের সাইডে যাওয়া হবে, সব জায়গায় যাওয়া হবে। সারা বাংলাদেশ ঘুরবো এখন আপনাদের নিয়ে ইনশাআল্লাহ। চলেন তাহলে আমরা রওনা হই। ইন্ট্রোতেই তো অনেক সময় খেয়ে দিলাম, তাই না? একটা ইন্ট্রো মানে এটাকে কি বলে, ফর্মালি দিয়ে দেই। হে এভরিওয়ান, দিস ইজ মৌলিক ইকবাল, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেউ বাড়ি বেড়াইতে যায় আর কেউ একবারেই বাড়ি চলে যায়। ওনারা হচ্ছেন বাড়ি একদম চেঞ্জ করে দেন চলে যেতেছে সম্ভবত, খাট টাট যা কিছু ছিল সব কিছু নিয়েই। ভাই রাস্তায় ভিড় আছে জানেন, অনেক ভিড়। আমরা এই মাঝখানের এলিভেটেড, এটাকে কি বলবো, এলিভেটেড তো না এটা, ওই যাই হোক একটা কিছু প্রজেক্ট বানাইছিল এই যে এগুলো বাস টাস চলবে বলে,
কিন্তু র্যাপিড কি বাস জানো না কি ভুলে গেছি, তো এটা তো লস প্রজেক্ট। যাই হোক, এখন এইটা দিয়েই যাইতেছি ফ্লাইওভারগুলো মারতে মারতে। কিন্তু ঝামেলা যেটা হয়েছে এখানে হচ্ছে মানে কীরকম যেন জ্যাম অনেক, এর চেয়ে নিচের রাস্তায় ফাঁকা, সবাই দূরপাল্লার গাড়িগুলো এই রাস্তায় উঠাতে, দূরপাল্লা গাড়ির ভিড় বেশি এই হাইওয়েতে। এটাতে হাইওয়ে বলবো, যাই হোক লং রোড। এই ঢাকা গাজীপুর যে হাইওয়ে, এটাতে ঝামেলা যেটা হয়েছে এটাই হলো বড় বড় বাসগুলা সব প্রচুর ভিড়, প্রচুর। আর আমি খুব একটা টানাটানি করতেছি না, কারণ ঈদের মার্কেট তো। ওই যে দেখেন লোকজন নিচে পার হয়, যে মানে কতগুলা মানুষ একসাথে পার হইতেছে, একজন আগে পিছিয়ে হয়ে গেলে একটা ইনসিডেন্ট এখানে হয়ে যাইতেই পারে। তবে ভালো লাগতেছে, মোটামুটি রাস্তাঘাটে লোকজনের পরিমাণ কম, টুকটাক বাসের ভিড় থাকলেও ব্যাপারটা এনজয় করার মতো, আর ওয়েদারটা সুন্দর হওয়াতে সবই এনজয় করা যেতেছে। আর এখানে রাস্তার এই জিনিসটা আমার কাছে একটু রিস্কি মনে হয়েছে। দেখেন সাইডের এগুলো তো উইথ ডিভাইডার, আর এই আমরা মাঝখানে যেটা চলতেছি এটা কি সিস্টেমে ফালাইলো, না আছে মাঝখানে কোনো দাগ, না আছে কোনো আইল্যান্ড, না আছে কোনো ডিভাইডার বা কিছু, একদম এভাবে ফাঁকা ফালায় রাখছে। এখানে তো মুখোমুখি সংঘর্ষ হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে। আর এই সমস্ত জায়গায় যদি মানুষ এই যে এইভাবে পার হয়, দেখেন কোন দিক থেকে কখন আসবে কে, এটা কি ওনারা বুঝবে? হুটহাট যদি দৌড় দেয় ভাই, এই সমস্ত জায়গায় তো অ্যাক্সিডেন্ট হওয়ার চান্স মনে হয় অনেক বেশি। মানে আমার কাছে এরকমটা মনে হইতেছে। আসলে এদিকে যারা থাকে তারা বলতে পারবে যে এই ধরনের অ্যাক্সিডেন্ট হয় কি হয় না। হ্যাঁ, লোকাল লোকজন দেখেন লুঙ্গি টুঙ্গি পরা লোকজনই বেশি চলাফেরা করতেছে, মানে এই পারের লোকজন এই পারের দোকানে বা মার্কেটে বা কোনো প্রয়োজনেই হয়তো আসে। আর আমার বাইকে ফুয়েল আছে মোটামুটি হাফ ট্যাঙ্কের মতো, এটা দিয়ে আশা রাখি আমি অ্যাটলিস্ট টাঙ্গাইল, আমার তো মনে হয় চলে যেতে পারবো একদম ওই পারে যে সিরাজগঞ্জ পর্যন্ত। দেখা যাক, যখন 2 কাটায় নামবে তখন পেট্রোল পাম্প খোঁজা শুরু করব। এই যে দেখছেন অবস্থা, বাইরের গাড়িগুলো এই রোডে উঠতেছে অ্যান্ড সামনের গাড়িগুলো আসতেছে, সব মিলে একটা ধুধু অবস্থা না, মানে আসলে একটা ধুধু অবস্থা। এই অবস্থার মধ্যে চালানোটা রিস্ক। যেটা বলতেছিলাম, 2 কাটায় নামা মাত্র হচ্ছে আমি পাম্প খোঁজা শুরু করব অ্যান্ড 500 টাকা করে তেল নিব, কারণ হচ্ছে কোন জায়গার তেল কেমন এটা বলা যায় না। তো আমি অলওয়েজই এই কথাটা বলি যে যখন হাইওয়েতে বা লংয়ে আপনি ট্যুরে বের হবেন, তখন চেষ্টা করবেন 500 টাকা করে তেল নেওয়ার, অথবা যদি পাম্পের অ্যাভেলেবিলিটি থাকে তাহলে 500 না, আরও কম 300 200তে তো এখন আসলে বলতে গেলে তেলই দেয় না। তো 300 টাকা করে যদি তেল নেন, তাহলে হয়তো আপনি সুন্দরভাবে, যদি খারাপ তেলও পরের বার ভালো খারাপ ভালো মিলে একটা জগা খিচুড়ি হয়ে মোটামুটি হচপচ চলে যাবে আর কি। যাই হোক, এদিকের এই রাস্তায় আমার একটা জিনিসই রিস্ক লাগে, সেটা হলো এই এলাকার নাম মনে হয় সাইনবোর্ড, অ্যান্ড এদিক থেকে যে বাম দিকে যে বিশ্ব রোডটা, মানে যেই রোডটা দিয়ে আমরা চন্দ্রা রোডে উঠবো, ওটা অনেক সময় ফ্লাইওভার দিয়ে উঠে গেলে মিস হয়ে যায়, ওর আগে থেকে হচ্ছে বামে নেমে যেতে হয়। ওই ব্যাপারটাই আমার মিস হওয়ার ভয়টা সবচেয়ে বেশি থাকে সবসময়, অ্যান্ড এই জন্য আমি দেখা যায় আগে থেকে এই ফ্লাইওভারে ওঠা বন্ধ করে দিই। তবে হ্যাঁ, ওই জায়গায় যাওয়ার আগে একটা কাটা আছে হয়তো বা, যেটা দিয়ে হচ্ছে আপনি বামে ঢুকে যেতে পারবেন। নর্মালি দেখেন এই জায়গায় কিন্তু কাটা নাই, আপনি চাইলেই ঢুকতে বা বেরোতে পারবেন না, বাট ওই জায়গায় এরকম একটা ব্যাপার রাখা হয়েছে, এরকমটাই আমার খেয়াল পড়ে। মেবি হচ্ছে এইটাই সেই জায়গা, বড় একটা ফ্লাইওভার, অ্যান্ড বামে একটু কাটা ছিল, আমি বামে চলে আসছি। এই ফ্লাইওভারে উঠলে একবারে হয়তো আমরা গাজীপুর চৌরাস্তা চলে যেতাম, এরকমটা আমার মনে হয়েছে। অ্যান্ড আমি একটু রিস্ক নিয়ে বামে ঢুকে গেছি, আমার কেন যেন মনে হচ্ছিল এইটাই সেই বা এরকম কিছুই বলে এটাকে, বাইপাস, যেটা এদিকে হচ্ছে কাঞ্চন সেতুর দিকে চলে গেছে, 300 ফিট কাঞ্চন সেতু, আর এদিকে হচ্ছে চন্দ্রার দিকে চলে গেছে। সোজা গেলে হচ্ছে গাজীপুর চৌরাস্তা, জয়দেবপুর চৌরাস্তা বা গাজীপুর চৌরাস্তা দুইটাই, আর পেছনে হচ্ছে ঢাকা। হ্যাঁ, ঠিক জায়গাতেই আসছি। এখান থেকে যদি ভুলে এই বড় ফ্লাইওভারটা উঠে যেতাম, তাহলে রসকস সিঙ্গারা বুলবুলি মস্তক পুরা মাথা কাটা। সূর্য এখনো অনেক উপরে, বাসের চাপ, আমার যেটা মনে হইতেছে আমরা অনেকক্ষণ আরও মজা করে ভিডিও করতে পারবো, অ্যান্ড অনেকগুলা মজার ঘটনাও দেখাইতে পারবো, অ্যান্ড কোনো ইনসিডেন্ট বাজে না হইলেই হয়। আর হচ্ছে আমরা যে ব্রেক দিব সেটাও একসাথে এনজয় করতে পারবো ইনশাআল্লাহ। আমরা চেষ্টা করব এই আলো থাকতে থাকতে টাঙ্গাইল পৌঁছায় যাওয়ার, কারণ সময় এখন মাত্র হচ্ছে 4:57। আমি 4টায় বাসা থেকে বেরিয়েছি, 1 ঘন্টাও লাগে না এই পর্যন্ত আসতে, ধরলাম 1 ঘন্টাই লাগছে, অ্যান্ড 1 ঘন্টা এইখানে, আর 6টা পর্যন্ত যদি ধরি আরেক ঘন্টায় আমরা টাঙ্গাইল চলে যাব, তাহলে 2 ঘন্টায় আমরা টাঙ্গাইল যদি পার হইতে পারি, তারপরে আমাদের হাতে আর 4 ঘন্টা, মোট 6 ঘন্টা ধরে রাখছি আমি। বাট এরকম যদি রোডঘাট ফ্রি থাকে, এখনও তো আসলে মেইনলি আমি টানা শুরু করি নাই, যখন 100-120 এরকম, এই আমি এগুলা কি বলতেছি, যাই হোক, মানে একটু স্পিডে যখন চালাবো তখন গিয়ে হয়তো সময়টা আর একটু কমে আসবে। আর এই বাইকের মধ্যে এবার ফগ লাইট লাগানো আছে, আশা রাখি আমাদের রাতের জার্নিটাও একটু সেফ হবে, একটু সুন্দর হবে, একটু স্মুথ হবে, একটু ইজি হবে।
বাট ময়লার একটা গাড়ি গেছে, দুই পাশে পানি পড়ছে, গন্ধ বের হইতেছে। দেখেন আরেকটা ফ্যামিলি চলে যেতেছে। অনেকেই কিন্তু এই ঈদকে কেন্দ্র করে দেখা যায় যে গ্রামের বাড়ি চলে যায়, ওনারাও সব কিছু নিয়ে টিয়ে একদম চলে যেতেছে। রাস্তাটা একটু রিস্কি, যে কাটা কাটা যে ব্যাপারগুলো আছে এগুলাতে চাকা পড়লে এরকম এরকম কাঁপতেছে। সাগরের পারে বাইক চালাইলে যেরকম হয়, জানি না এগুলা কেন করছে, হয়তো নতুন করে ঢালাই হবে। বাট এ ব্যাপারগুলো রিস্কি, বিশেষ করে রাতের জন্য তো অনেক রিস্কি। রাতে আপনি যখন সমান সমান চালাইতে পারবেন, হঠাৎ যখন মানে চালাতে থাকবেন, হঠাৎ যখন এই দাগগুলো আসবে এটা বেশ রিস্কি হয়ে যায়। আর এই চন্দ্রা হয়ে যে মির্জাপুরের রাস্তাটা হয়ে টাঙ্গাইলের রাস্তাটা, মানে যমুনা ব্রিজের এই রাস্তাটা কিন্তু খুব সুন্দর। আপনি চাইলে নিচ দিয়েও যেতে পারবেন। আর আপনার যদি ব্রেক নেওয়ার ইচ্ছা না থাকে, বাস স্ট্যান্ড না দেখার ইচ্ছা থাকে, আপনি উপরে দিয়ে সুন্দর চলে যেতে পারবেন। তবে রাস্তাটা যখন উদ্বোধন হয়েছিল তখন এই রাস্তার মধ্যে ব্রিজগুলোতে লাইট জ্বলতো, রাতে অনেক সুন্দর লাগতো, সেফও লাগতো। বাট এখন লাস্ট আমি যখন রংপুর থেকে ব্যাক করছি তখন দেখলাম যে না, এই রাস্তার এই ব্রিজের লাইটগুলা এখন আর রাতে জ্বলে না। দেখলেই দেখা যাইতেছে যে নষ্ট নষ্ট একটা ভাব চলে আসছে, মানে রিপেয়ার আর হয় নাই আর কি, এই হলো অবস্থা। বর্তমানে বাংলাদেশের সবচেয়ে ভালো রাস্তা এটা, আপনারা কি জানেন? মানে ঢাকা টু রংপুর পর্যন্ত আপনি যদি যান তাহলে আমার মনে হয় ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে অ্যান্ড মাওয়া টু ওই পাশে যতটুকু আছে ভাঙ্গা এক্সপ্রেসওয়ে, এগুলো হচ্ছে অনেক বেশি ভালো। এই এক্সপ্রেসওয়েটা মানে এই রাস্তাটা অনেক বেশি সুন্দর, অনেক বেশি সেফ অ্যান্ড সিকিউর। কিছু ঝামেলা তো থাকবেই, আসলে একদিনে তো একদম দেশ উন্নত হয়ে যাবে না, কিছু ঝট ঝামেলা কিছু ব্যাপার স্যাপার থাকবেই, ওগুলো আছে। বাট এমনিতে মোটামুটি সেফ। ওই যে নিচ দিক দিয়ে যে মানুষজন দৌড় দেয় এই যে এক্সপ্রেসওয়ের মধ্যে, এটা এক্সপ্রেসওয়ে না বাট তারপরেও অটো ঢুকে যাইতেছে, সাইডে অটোর জন্য আলাদা লেন আছে, বাট তারপরেও তারা এখানে ঢুকে যাইতেছে, এই ব্যাপারগুলো আছে। আর বাস একটু রেকলেস, এইটা তো আছেই। বিভিন্ন রকম নন এসি বিশেষ করে বাস যেগুলো আছে ওগুলো একটু রেকলেস চলাফেরা করতেছে। তো এই জন্য একটু মানে এটা রিস্কি লাগে আমার কাছে এই রাস্তাটা। বাট এমনিতে যদি বিচার বিবেচনা করেন, বাংলাদেশের এখন সবচেয়ে সেফ, সিকিউরড অ্যান্ড সবচেয়ে বাটার স্মুথ রোড হচ্ছে এইটা, যেখানে হচ্ছে আপনি 80+, 90+, 95 পর্যন্ত খুবই সুন্দর চমৎকার আপনার বাইকের মধ্যে কন্ট্রোল থাকবে যদি বাইকটা স্টেবল থাকে। আর এরকম বিউটিফুল কিছু নিদর্শন, কিছু মসজিদ বা কিছু এই ধরনের জিনিস দেখা যায়। আর এই বাইকের অবস্থা দেখেন, আমি চালাইতেছি অলমোস্ট 80-তে, অ্যান্ড উনি কি স্পিডে ওভারটেকটা করে গেছে, তার মানে 100+-এ মনে হয় টান দিচ্ছে। এই যে বড় বাস পেছন থেকে প্যাক 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 করতেছে, আর আমার মতো ওনারাও অনেক কিছু নিয়ে হয়তো দূরে কোনো জায়গায় ছুটতেছে। ভাই বাসের একটা ব্যাপার দেখেন, ওরা হর্ন দিতেই থাকে, মানে একটা হাই বিম লো বিমের যে খেলা আছে, একটা ইন্ডিকেটরের যে খেলা আছে, এই সমস্ত জিনিসগুলো এখনকার বাসগুলো আসলে একদমই মানে খেয়াল রাখতে চায় না। যাই হোক, আমরা কালিয়াকৈর ঢুকছি, আমরা কালিয়াকৈরের পরে চন্দ্রার পরে এইভাবে আস্তে আস্তে ইনশাআল্লাহ পৌঁছে যাওয়ার সময় হচ্ছে 5:07। যথেষ্ট অল্প সময়ের মধ্যেই আমরা যথেষ্ট পরিমাণ রাস্তা হচ্ছে কভার করতে পারছি। আজকের ট্রিপে সব কিছুই ভালো লাগতেছে, জাস্ট আরেকটু ভালো লাগতো যদি আরও 1-2টা বাইক সাথে থাকতো। আসলে গ্রুপ থাকলে, কো রাইডার সাথে থাকলে এগুলো ভালো লাগে, আসলে একটু অন্যরকম একটা ফিল পাওয়া যায়, একটা সেফ ফিল হয় বা এই ধরনের ব্যাপারগুলো কাজ করে। তবে এইভাবে একা ঘুরে আমার অনেক অভ্যাস আছে, আমি বাংলাদেশের অনেক জায়গায় এরকম একা ঘুরে হচ্ছে ভিডিও রেকর্ড করছি। ওইটা এক ধরনের মজা, আসলে এটাও এক ধরনের মজা, দুই ধরনের। আর এইখানেও আরেকটা সুন্দর মসজিদ আছে, এগুলো মেবি মডেল মসজিদ না, বাট তারপরে এই মসজিদগুলো অনেক বেশি সুন্দর। আর এই ধরনের রাস্তায় রাইড করতে গেলে একটু একটা ব্যাপার সেফ অ্যান্ড সিকিউর থাকার ট্রাই করবেন, সেটা স্পিডের ব্যাপারে। যখন আপনি এরকম সমতলে রাইড করবেন তখন স্পিডটা অবশ্যই 70-র নিচে বা 70, 60 বা 75 এরকম রাখলে ওকে, বাট 80+ করেন না। আর 80+ বা 100+ যদি করার শখ জাগে তাহলে যেটা করবেন, যখন আপনি ফ্লাইওভারে থাকবেন, কারণ ওইখানে কিন্তু কোনো বন্য প্রাণী বা পোষা প্রাণী আসার সুযোগ থাকবে না। আর এই সমস্ত রাস্তায় মানুষ থেকে শুরু করে পোষা প্রাণী এগুলো পার হওয়ার একটা চান্স থাকে। আর দুই পাশে গজারির বন দেখেই বোঝা যেতেছে যে আমরা গাজীপুর অলরেডি ঢুকে গেছি, কারণ বাংলাদেশের মধ্যে ঢাকার আশপাশে এই গাজীপুরে হচ্ছে এই গজারির বনটা দেখা যায়। এদিকে সম্ভবত রাঙামাটি নামে একটা রিসোর্টও আছে এই গজারি বনের ভেতরে, এরকমটা এর আগে গেছিলাম। এটা হচ্ছে নবীনগর বামে, ঢাকা টাঙ্গাইল 39 কিলোমিটার, মানে আমরা যাচ্ছি আর কি, তাহলে হ্যাঁ ঠিকঠাক মতো যাচ্ছি ইনশাআল্লাহ। সামনে আরেকটা সুন্দর বড় ফ্লাইওভার, ভাই ভাল লাগতেছে। কোনো ইন্টারেস্টিং বা মজার কথা মনে আসতেছে না, কিন্তু ভাই সত্যি কথা ভালো লাগতেছে। অ্যান্ড সামনে প্রচুর মেঘ, আকাশে অন্ধকার হয়ে আছে। আমি জানি না আজকে শুকনা ঢুকতে পারবো নাকি ভিজে ঢুকতে পারবো।
দেখেন পুরা কালো, পুরা কালো, পেছনে যতটাই সাদা, সামনে আই রে ভাই ওই সাইড তো শেষ। যাই হোক, রাতের মধ্যে পৌঁছাইতে পারলেই হয়। ভাই জানি না কি ঠাডা পড়ছে, আকাশ প্রচণ্ড কালো হয়ে গেছে আর এখানে এরকম পরিমাণ জ্যাম। আর জ্যাম তো জ্যাম, এটা কিরকম জ্যাম মোবাইল বের করে দেখতেও পারতেছি না যে এটা কতক্ষণের জ্যাম বা কোন জায়গা পর্যন্ত জ্যাম। শুধু বাস বাস আর বাস। ঢাকায় বলছিলাম বাস কম, সব বাস তো এখানে এসে আছে। এই কি খবর? ঢাকার বাস সব এখানে চলে আসছে, তো ঢাকায় বাস থাকবে কোত্থেকে? সাফওয়ান ইনসুলেশন ফোম এটার ফ্যাক্টরি, ওটার সামনে আছি আমরা। পুরাই ঝড় আসার একটা অবস্থা। এখানে যদি বৃষ্টি আসে দাঁড়ানোর মতো কোনো জায়গা নাই। যদিও আমি আমার ব্যাগের ভিতরে সব কিছু পলি দিয়ে প্যাক করে দেন ঢুকাইছি, কোনো রিস্ক নাই যে ভিজবে বা কিছু। বাট আমি যে ভিজে যাব এটার কি হবে? অভ্যাস আছে আসলে, বাইকার তো, বাইকারদের এই অভ্যাসটা থাকা লাগে। ভাই আপনারা বিশ্বাস করতে পারবেন না ভাই, কি পরিমাণ যে বাতাস এন্ড ঝড় হইতেছে। এখানে ধুলাবালি না থাকা বোঝা যেতেছে না, ধুলা একদম গলার মধ্যে যে ঢুকতেছে বুলেটের মতো। প্রচুর বাতাস, মাঝে মধ্যে বাড়ি দিয়ে বাইককে সরায় ফেলতেছে, কিন্তু ভাই দেখতে দেখা যাইতেছে ফুল ফ্রেশ, স্বপ্নের মতো। মানে একদম ক্লিয়ার একটা রাস্তা, কোনো ধুলাবালি নাই, কিচ্ছু নাই, কিন্তু মাঝে মধ্যে পলিথিন উঠতে দেখা যায়। এমন ঝড়, এমন ঝড়, আমরা মনে হয় বৃষ্টির ওই ব্যাপারটা পার হয়ে যাইতে পারছি। সামনে মেঘের পরিমাণ আস্তে আস্তে একটু কমছে মনে হচ্ছে, তারপরেও বলা যায় না এই সিজনে কখন কি হয়। এই ঝড়ের মধ্যে ভাই পেছনে একটা বাস স্ট্যান্ডের জ্যামে এরকম আটকায় ছিলাম, তারপরে বের হয়ে যে একটা টান দিছি, টান দেওয়ার পরে ঝড় এসে পড়ছে। এই যে দেখেন পলিথিন উঠতেছে, এই পলিথিন দেখলে কিছুটা বোঝা যায় যে ঝড়, এছাড়া বোঝার কোনো উপায় নাই। সবাই অনেক স্লো রাইড করতেছে, কারণ ঝড়ের মধ্যে ব্যালেন্স একটু উল্টাপাল্টা হয়। আর আমার বাইকে সেমি ফেয়ার্ড হওয়াতে মোটামুটি বাতাস কেটে ভালোই বের হয়ে যেতে পারতেছি। যত নেকেড হবে তত হচ্ছে ঝড়ে বাইক চালাইতে সমস্যা। আর যদি কিটেড বাইক হয় তাহলে অনেক স্পিডে থাকলে সমস্যা হয় না, হালকা স্পিডে থাকলে কিটে এসে বাতাস আবার একটু বাইরাবাইরি করে। এজন্য ঝড়ে আসলে না চালানোই বেস্ট। তবে আমার এই বাইক যথেষ্ট পরিমাণ ভারী, ওরকম কোনো আহামরি প্রবলেম হচ্ছে না যে একদম বাড়ি টাড়ি খাচ্ছি বা কিছু। দেখেন লোকজন কীভাবে যাইতেছে, আর রাস্তাঘাট কিন্তু এরকম ফাঁকা, কিন্তু বাস স্ট্যান্ডগুলোতে ওই যে লোকজনের ভিড়ের কারণে বাসের প্রচুর 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 জ্যাম পড়ে যায়। যদি সীমানার কথা বলেন তাহলে আমরা টাঙ্গাইল ঢুকে গেছি অলরেডি 5টা 25 বাজে। মানে স্বাগতম জানাইছে হচ্ছে টাঙ্গাইল মহাসড়ক, তার মানে টাঙ্গাইলের রোড শুরু হয়ে গেছে। আর এলাকার নাম হচ্ছে এমসিসি আছে এখানে। যেহেতু আমি এই জায়গা খুব একটা ভালো চিনি না, সেহেতু অত ভালো আমি বলতে পারবো না। এখানে এমসিসি কোনো একটা, এটা কিছু একটা, যেখান থেকে হচ্ছে যমুনা ব্রিজ 58 কিলোমিটার আর বগুড়া হচ্ছে 140 কিলোমিটার। এই তো, আর বগুড়া গেছেন মানে ভাই রংপুর চলে গেছেন। বগুড়া থেকে রংপুরের রাস্তা এত ভালো, 100 কিলোমিটার। 100 কিলোমিটার আমি এর আগের বার মনে হয় 1 ঘন্টার নিচেই চলে গেছিলাম, তার মানে ঘন্টায় 100-র উপরে আমার স্পিড ছিল। রাতের বেলা গতবার যখন রোজার ঈদের পরে যাই। তবে হ্যাঁ, একটা জিনিস দেখলাম, রোজার ঈদে যতটাই রাস্তা ফাঁকা হয় কোরবানি ঈদের পরে ততটাই মানুষের যাতায়াতের পরিমাণ বাড়ে। জাস্ট ঈদের পর দিন থেকেই এ হলো অবস্থা। যেটা ভাবছিলাম সেটাই। 5:29-এর সময় বৃষ্টি মোটামুটি ভালো, বাইক 80-র উপরে থাকলে একদম অবস্থা খারাপ করে ফেলতেছে। আর এখানে একটু দোকানপাট, বাইকের গ্যারেজই আছে দেখা যায়। দেখি এখানে একটু বাইকটা রেখে দেন হালকা একটু দাঁড়াই, একটু ব্রেক নেই, তারপরে আস্তে ধীরে রওনা হই। বৃষ্টিটা সরে যাবে, আকাশে মেঘ অল্প, খুব বেশি নাই। দেখা যাক কতক্ষণের মধ্যে সরে বা কী হয়। আশা রাখি খুব বেশি সময় লাগবে না। বাইকটা ধুয়েও বের করি নাই, কি একটা অবস্থা। বাইকটারে ওইখানে রাখছি, এখানে একটা বাইকের গ্যারেজ আছে, চাইছিলাম কফি খাবো কিন্তু না, এখানে একটা বসার জায়গা আছে দেখেন। আমি চাইলে এখানে আরাম করে বসে দেন কথা বলতে পারি। যেটা হয়েছে এখানে কফি খাইতে, আরে এখানে দেখি বৃষ্টির আওয়াজ, কফি খাইতে চাইছিলাম অ্যান্ড কফি খাইতে যায় দেখি যে এখানে ইলেকট্রিসিটি নাই। তার মানে হচ্ছে ঢাকার বাইরে ইলেকট্রিসিটির ঝামেলা এখনও পর্যন্ত যে শেষ হয়েছে বললে ভুল হবে। আর এখানে উঠছি, বৃষ্টির পরিমাণও তুফান পরিমাণ বাড়া শুরু হয়েছে। রাস্তায় যদি দেখেন বোঝা যাবে কোনো বাইক টাইক মনে হয় এখন আর চলতেছে না, ভালো বৃষ্টি। খুব ওয়াইজ একটা ডিসিশন হয়েছে যে এইখানে থামছিলাম। এখানে যদি না থামতাম তাহলে এখানে আজকে কাক ভিজা হইতাম। আর আমি হালকা পাতলা ঝিরি ঝিরি ভিজছি, যেটা কোনো ভূমিকাই রাখে না আমার কষ্ট দেওয়ার। এখানে এই বৃষ্টি একদম ফুলফিল শেষ না হওয়া পর্যন্ত এখানেই থাকবো, চেষ্টা করব এরপরেও যাতে আমরা না ভিজি। তারপরেও রাস্তা তো ভিজছে, কিছু পানি ছিটবে। তবে বৃষ্টির যে মেঘটা, এটা মনে হইতেছে অল্প একটু জায়গার মধ্যে, আর খুব বেশি দূর পর্যন্ত এই বৃষ্টিটা হবে না এরকমটাই মনে হইতেছে। যমুনা ব্রিজের ওই পারে হয়তো বৃষ্টির খবর কেউ জানেও না। ওয়েদারে দেখলাম আজকে বৃষ্টি নাই, গতকাল দেখাইছিল আজকে আছে, কিন্তু আজকে দেখতেছিলাম আজকে নাই। বাট কী হইতে কী হয়ে গেল কে জানে, ওয়েট করি দেখি কি হয়। বৃষ্টি মোটামুটি থামছে,
এখানে চেন লুব আছে, মানে ওই যে মোবিল আর কি, দেখি দেয়া যায় কিনা। ভাইয়া কি এইখানের? আপনি এখানের একটু চেন এই দিতে পারবো? আমি একটু ডবল স্ট্যান্ড করি। যাক ভাইয়া দিয়ে দিবে বলছে। এটারে এখানে ডাবল স্ট্যান্ড না, শক্ত জায়গায় নিয়ে এই করি। ওই অনেক দিন চেনে লুপ করা হয় না, লুপটা করে নিলে মোটামুটি সেফ ফিল হবে। জাস্ট ফার্স্ট গিয়ার, এতটুকুই বাঁচাইছে ভাই আমাকে। ভাঙটি টাকা থাকলে হয়, এই সময় 20 টাকা এটা কোনো বড় ইস্যু না, বাট লুপ করাটা অনেক বড় ইস্যু। ভাইয়া থ্যাংক ইউ। যেহেতু শহরের বাইরে চলে আসছি, আর যেহেতু শুধু শহরের বাইরে না ঢাকার বাইরে চলে আসছি, সেহেতু এটা খুলে দেন রাখি। সুন্দর জ্বালাইতে জ্বালাইতে যাবো আজকে সন্ধ্যা হওয়া মাত্রই। আর সন্ধ্যা হইতে আর বেশিক্ষণ বাকিও নাই, তাড়াতাড়ি অন্ধকার হয়ে যাবে। চলেন তাহলে আস্তে ধীরে রওনা হওয়া যাক। ওরে ইটের ভাটা, কিন্তু ঝামেলা একটা আছে রাস্তায়। ঝামেলা হচ্ছে বৃষ্টি নাই, রাস্তায় পানিও মোটামুটি সেভ করে চালানো যায়, যেখানে পানি নাই ওদিক দিয়ে চালানো যায়। বাট প্রাইভেট কার অ্যান্ড বাস এগুলা যখন সাইড দিয়ে যায়, ওদের চাকা থেকে যে পানি ছিটে, ওইটা থেকে রেহাই পাওয়াটা খুব বেশি কষ্টের হয়ে যেতেছে। এই কারণে বাম দিক দিয়ে আস্তে আস্তে স্লো যাইতেছি, কারণ কারো পেছনে লেগে যদি যাইতে যাই তাহলে ওইটা একটা বিশাল ঝামেলা। আর লুকিং গ্লাসগুলোতেও বৃষ্টির পানি, এগুলা না শুকানো পর্যন্ত ক্লিয়ার হবে না। যতটুকু পারি একটু মুছে টুছে নেই, কোনো রকমে দেখে যাই আর কি। ভাই বৃষ্টি একটা আজব প্রবলেম বাইকারদের জন্য। সেটা আপনি যতই রেইনকোট পরেন আর যাই পরেন, বৃষ্টি যদি হয় তাহলে বাইকারদের ঝামেলা হবেই, মানে এটা হবেই। যেমন আমার পায়ে ক্রক্স পরা, ওইটার পাকা দিয়ে পানি ঝিরিঝিরি ছিটতেছে, আর এই পানিগুলা শুকাইলেও মানে বাজে একটা অবস্থা লাগবে, ধুলা বালি সহ পানি, একাকার একটা অবস্থা, একাকার। আর আমিও স্লো করছি, সামনের বাসটাও স্লো করছে, দুই স্লো। জানি না আসলে ক্যামেরার গ্লাসের কি অবস্থা, লেন্সের উপরে কি ময়লা টয়লা পড়ছে কিনা। যাক, তবে ওয়েদার অনেক ঠান্ডা হয়ে গেছে। উইন্ড ব্রেকারের জিপ আমি মোটামুটি লাগাই নিচ্ছি পুরাটাই, কারণ ঠান্ডা বাতাস, বৃষ্টির পরের বাতাস তো, পরে শরীর টরীর খারাপ বা কাশি হইতে পারে এই সমস্ত বাতাস থেকে। তবে ফিল এখনও চিল, মানে ফিলিং এখনও অনেক গুড। এখনও পর্যন্ত ব্যাপারটাকে খুব বেশি এনজয় করতে পারতেছি। একা রাইডে এই ধরনের প্রতিকূলতা আসলে একটু ভয়ের কারণও অনেক সময় হয়ে দাঁড়ায়। দেখা যায় যে অন্ধকার হয়ে যায় এমন কোনো জায়গায় যে এই জায়গাটা হয়তো অতটা সেফ না, কারণ আমরা তো সম্পূর্ণ রাস্তা সম্পর্কে আইডিয়া রাখি না, যে কোন জায়গা সেফ কোন জায়গা আনসেফ। নিজের এলাকা সম্পর্কে একটা আইডিয়া থাকে বা নিজের শহর সম্পর্কে, বাট এইভাবে অন্য শহর সম্পর্কে আইডিয়া রাখা সম্ভব হয় না। এই তো বাইক রাইডিংটা এমন একটা জিনিস জানেন, এটা চাইলেও আর স্লো চালানো যায় না। 5 নাম্বার গিয়ারে 80-র উপরে স্পিড তুলে শেষ পর্যন্ত চলতেছি এই ভেজা রাস্তায়, আর এটা কোনো ফিলই হইতেছে না আমার কাছে। এখন নর্মাল মনে হইতেছে, প্রথম দিকে মনে হয় না যেন কি পানি ছিটবে, এই সেই হাবিজাবি অমুক তমুক, বাট পরবর্তীতে সবার সাথে তাল মিলিয়ে চলতেছি বেশ ভালোই। অ্যান্ড মোটামুটি তাল মিলিয়ে বললে ভুল হবে, সবাইকে আসলে পটি মেরে চলতেছি ভালোই, মানে সবাইকে ওভারটেক করতেছি। তবে ঝামেলা হচ্ছে ওনাদের চাকা থেকে যে পানিগুলা ছিটে, ওগুলা ভাইজারে বা আমার গ্লাসে লেগে দেন গ্লাসটা বারে ঘোলা হয়ে যায়। ভালো হয়েছে যে আমি একটা গ্লাভস পরছি যেটা লেদার, অ্যান্ড এটা দিয়ে আমি এইভাবে মুছলেই একদম ক্লিয়ার হয়ে যেতেছে। এটা হচ্ছে নিউট্রিশন ডিপোর্টের একটা গ্লাভস, যেটা জিমে আমি ব্যবহার করি, অ্যান্ড লাস্ট ট্যুর থেকে এটা আমি ট্যুরেও ব্যবহার করতেছি। আর এই গ্লাভসটা আমার আরও কালেক্ট করতে হবে, কারণ পরবর্তী ট্যুরগুলোও যেহেতু আমি বেশিরভাগ সময় হাফ গ্লাভস পরি, এইটা বা এই ধরনের গ্লাভসেই আমি কভার করব। সুপার কমফোর্টেবল লাগে ব্যাপারগুলো, মানে এই ধরনের গ্লাভস পরলে। যদিও আপনারা ফুল গ্লাভস অভ্যাস থাকলে পরবেন, কারণ যদি পরে যান আঙ্গুলের মাথাগুলো কিন্তু ছিলে যাবে, আর ফুল পরা থাকলে ওই ব্যাপারগুলো আঙ্গুলের মাথাগুলো আর কি সেফ থাকবে। আর রাস্তা মোটামুটি ভালোই ফাঁকা ভাই, মোটামুটি ভালো ফাঁকা। জাস্ট বৃষ্টিটা আসাতে ভালো হয়েছে, সুন্দর ক্লিয়ার হয়ে গেছে, ধুলাবালি নাই, অ্যান্ড ঠান্ডা হয়ে গেছে পরিবেশ। কিন্তু এই যে রাস্তার পানিগুলা না সরাতে, মানে রাস্তা যখন বানাইছে তখন একটু ওইভাবে বানাইছে, তো এই কারণে মাঝখানে চাকার প্রেসারে একটু রাস্তা যেন কেমন হয়ে গেছে। দেখা গেছে যে একটু ডেবে গেছে, ওই সমস্ত জায়গাগুলোতে পানি আটকে থাকে। আবার একটু কি বৃষ্টি হয় কি না, হ্যাঁ হালকা আবার বৃষ্টি হইতেছে। আরে ভাই, এই সমস্ত জায়গায় যদি বৃষ্টি আসে থামবো কই? এখানে তো থামারও জায়গা নেই। যে আমার সামনের ভাই তো থেমেই গেছে, যে আজকে বাইক এখানে রেখেই সাইডে চলে যাব। যাই হোক, সামনে আবার কোনো বাজার টাজার দেখলে হয়তো যদি বৃষ্টি বেশি হয় এখানেই দাঁড়াইতে পারতাম। অনেকেই দাঁড়ায় গেছে, বাট আমি কেন দাঁড়াইতেছি না? এই বৃষ্টি আমার কাছে বৃষ্টিই মনে হইতেছে না, কারণ এর চেয়ে অনেক বেশি বৃষ্টি আমি একটু আগে দেখে আসছি। বাট এখানের লোকজনের এখানে মনে হয় একটু আগে পড়া শুরু হয়েছে, এ কারণে ওনারা এই বৃষ্টিতেই সবাই দাঁড়ায় গেছে।
এইবার বৃষ্টির পরিমাণ কম, কিন্তু তারপরেও দাঁড়ায় গেছি। কারণ কি, আমার এই যে F250 এটার একটা বড় প্রবলেম আছে। এটার প্রবলেম হচ্ছে ওর পেছনের চাকা থেকে পানি ছিটে। আমি ব্যাগটা পেছনে দিছিলাম, প্রথমে ভাবছিলাম যে কাঁধেই নেই, পরে এই যে লাস্ট ব্রেকে পেছনে দেওয়ার পরে দেখি যে পেছনের চাকা থেকে যে পানি আসতেছে ওটাতে আমার ব্যাগটা একদম ভিজে একাকার। এটা বুঝতে পারি নাই। এখন এটা তো একটা ফাপড়, এখন ব্যাগ কাঁধে নিতে হবে অথবা বাইক আস্তে আস্তে চালাতে হবে, দুইটার একটা পেট্রোল পাম্প আছে এখানে, এখান থেকেই হয়তো ফুয়েল একটু লোড করে নিব। আর আল্লাহর দান কুয়াশা হোটেল, এখানে আমি যখন ফার্স্ট উত্তরে গেছিলাম, যখন তিলকা আপুদের বাসায় গেছিলাম হচ্ছে পাবনাতে, তখন এখানে আমরা ফার্স্ট ব্রেকটা দিচ্ছিলাম। আর আজকেও এখানে ব্রেক দিচ্ছি, ভালোই লাগতেছে, কেউ নাই, ফাঁকা। তবে আমিও থামছি, বৃষ্টিও থামছে, ঘুরি ঘুরি আছে। এখন আকাশ মোটামুটি ফ্রেশ, বাট কতক্ষণ ফ্রেশ থাকবে বলা মুশকিল। লাস্টের ব্রেকটা ছিল মির্জাপুরে, খুব বেশিক্ষণ যদিও দাঁড়াতে হয় নাই, কিন্তু বৃষ্টি ঘুরি ঘুরি শেষও হয় নাই আসলে। আকাশে রোদ রোদ একটা ভাব দেখা যেতেছে। মোটামুটি অনেকগুলা বাস এখানে অলরেডি চলে আসছে, যেগুলো এলেঙ্গাতে হয়তো আমাদেরকে একটু প্রবলেমে ফেলবে, কারণ ওইখান থেকে যমুনা ব্রিজ পর্যন্ত একটা জ্যামের ব্যাপার এটা সবসময় থাকে। এখন আমরা টাঙ্গাইল হয়ে দেন এলেঙ্গা ঢোকার চিন্তা ভাবনায় আছি। মির্জাপুর পার হচ্ছি, এরিয়াটা সুন্দর, ডান পাশে ধান ক্ষেত আছে, বাম পাশে ধান ক্ষেত প্লাস লোকালয়, এরকম কিছু ব্যাপার স্যাপার। রাস্তার দুই পাশে গাছপালা থাকাতে সুন্দর লাগতেছে, কিন্তু ওই যে টায়ার থেকে যে পানিগুলো উঠতেছে ওগুলার কারণে ভাইজার অ্যান্ড লেন্স ক্যামেরার এগুলা একটু ঘোলা হয়ে যেতেছে। তবে বাইকে অনেকেই ফিরতেছে, দেখেন ব্যাগ ট্যাগ নিয়ে, বোঝা যেতেছে যে ওনারাও মোটামুটি দূরে যেতেছে। আর ঢাকার বাইক, ঢাকা মেট্রো, সামনেরটা অবশ্য নাম্বার নাই, ওর সামনে আরেকজন আছে, উনি একটা আপুকে নিয়ে যেতেছে। এই তো এই অবস্থাতেই চলতেছে দিনকাল। তবে বাসের ভিড়টা হওয়াতে একটু ঝামেলা হয়েছে, এটা আগামী 15-20 মিনিট আমাকে একটু ঝামেলায় রাখবে। এরপরে যখন এগুলা পার হয়ে যাব দেন আবার হয়তো ওই সামনের জায়গাটা ধরে ফেলতে পারবো, যে জায়গাটা মিস করছি অলরেডি আমরা। কারণ দাঁড়াই নাই বলেও 15-20 মিনিট তো দাঁড়ানো হয়েই গেছে। এক কাপ চা খেয়ে নিছি, এটাই আসলে এনার্জি দিচ্ছে, রং চা উইথ সুগার। লং ট্রিপে আমি আবার চিনি খাই, এমনিতে যদিও চিনি বা চিনি জাতীয় খাবার আমি অ্যাভয়েড করি, কোল্ড ড্রিঙ্ক থেকে শুরু করে সব। বাট লং ট্রিপে বের হলে এনার্জির দরকার, এই কারণে খেজুর, চিনি এগুলো চাইলে আপনারাও খাইতে পারেন, এগুলো এনার্জি দেয়। তা নাহলে ঘুম ঘুম লাগলে ব্যাপারটা একটু রিস্কি হয়ে যায় না, এই আর কি। প্রথমত হচ্ছে বৃষ্টি হচ্ছে, তারপরে হচ্ছে রাস্তায় গাড়ি ঘোড়ার চাপ, এরপরে হচ্ছে বাতাসের চাপ, এরপরে হচ্ছে রাস্তায় একটু পানি, এরপরে হচ্ছে মানে আমি ক্যামেরা খুলি নাই, আর এরপরে হচ্ছে এটা কেন বামে আসে, যাক বামে এসেই দেখছে যে আমি ওর বামে। এখন এই অবস্থায় ক্যামেরাটা আজকে মনে হয় শেষ। বৃষ্টির দিনের ব্লগগুলোতে এই কথাটা আমি খুব বেশি বলি যে ক্যামেরাটা মনে হয় আজকে শেষ। এলেঙ্গা হচ্ছে 16 কিলোমিটার, মাত্রই মাইলস্টোনে দেখলাম। এই 16 কিলোমিটার এভাবে আগায় যাই, দেখি ওই জ্যামটা পার হয়ে যেতে পারি কিনা। যদি জ্যাম পড়ে তাহলে ক্যামেরাটা খুলবো, আর এর আগে যদি বেশি বৃষ্টি হয়ে যায় তাহলে ক্যামেরাটা ধ্বংস হয়ে যাবে। এই অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছি, হেডলাইট জ্বালায় দিছি অলরেডি। অ্যান্ড ফগ লাইট কি ঠিক আছে কিনা একবার একটু চেক করা যাক। হ্যাঁ, ফগ লাইট ঠিক আছে। পরে ওয়াও, খালি ঠিক, ভালোই ঠিক আছে। তার মানে রাত হলেও আজকে মনে হয় না ওরকম কোনো প্রবলেম হবে। তবে এই ফগ লাইটগুলো অতটা কোয়ালিটিফুল না, বাট বিপদের বন্ধু হিসেবে ঠিক আছে। বেশি কোয়ালিটিফুল ফগ লাইটেও ঝামেলা আছে, ওগুলো দেখা যায় যে এত আলো দেয় যে ওর বাইরের ব্যাপারগুলো খুব কন্ট্রাস্টি হয়ে যাওয়াতে একটু ডার্ক লাগে। তো একটু অল্প আলোর ফগ লাইটে আবার কিছু সুবিধা আছে, দেখা যাক এখন বাকিটা। আসলে ওর সার্ভিস প্র্যাকটিক্যালি যখন অ্যাকশনে যাব তখন বোঝা যাবে আর কি। এরকম বাস দেখলে হর্ন দিবেন, কারণ ওই ছোটো মোটর সাইকেল অনেক সময় ওরা খেয়াল করে না। বাস, 3 চাক্কার জিনিসপত্র যদি এরকম দেখেন সাইডের রোড থেকে উঠতেছে, যে কোনো কিছু আসলে সাইডের রোড থেকে ওঠার সময় আপনার উপস্থিতিটা ওকে জানানোর জন্য একটু হর্ন দিয়ে ওকে সতর্ক করাটা ভালো আর কি। ভাই রে ভাই, ঝড়ে গাছ উড়া গেছে নাকি ঝড়ের বেগে গাছ ছুটে চলেছে কি বলবো। সামনের বাইকে উনি এটা মেবি একটা কলা গাছ নিয়ে যাইতেছে। আমার হঠাৎ করে ঝড়ের বাতাসে মনে হয়েছে যে একটা কলা গাছ উড়ে উড়ে চলে যাইতেছে। পরে মাথায় আসছে, আরে আমি এগুলা কি ভাবতেছি, আজব আজব। একা একা রাইড করলে এরকম হয়, উল্টাপাল্টা সব চিন্তা মাথায় আসে। আমি ভাবছি কলা গাছ ঝড়ে উঠতেছে, আসলে উনি গাছ এটা ওনার বাসায় নিয়ে যাইতেছে। যাই হোক, সন্ধ্যা প্রায় হয়, যদিও আজকে একটু আগে অন্ধকার হয়ে যেতেছে জাস্ট বৃষ্টির জন্য। আমি মোটামুটি 90+100 এরকমই চালাইতে পারতেছি। আর 6:34 এখন সময়। বৃষ্টির সামনে আরও হবে বলে মনে হইতেছে, এখনও হইতেছে, গুড়ি বৃষ্টি এখনও পড়তেছে। মাঝখানে একবার বললাম না, একটা এলাকায় জানাই না যে বৃষ্টি হচ্ছে, ওই এলাকায় হচ্ছিল না, বাট এইদিকে আসার পরে দেখতেছি যে আবার বৃষ্টি মোটামুটি আছে। এখন
চলেন চলতে থাকি, দেখি আসলে কতটুকু কিভাবে কি হয় আর কি। এটা চলতে চলতেই বোঝা যাবে। এলেঙ্গা পার হয়েছে কিনা এটাও বুঝতেছি না, মনে হয় পার হই নাই, কারণ এই রাস্তাটা তো এলেঙ্গা পার হইলে শেষ হয়ে যাওয়ার কথা, তবে শেষের কাছাকাছি। মানে এই যে এক্সপ্রেসওয়ে টাইপের যে রাস্তাটা, এটা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। অ্যান্ড আমরা সিঙ্গেল যে রোড ওইটাতে ঢুকবো। ওইটা দিনের আলোতে পার হইতে পারলে ভালো হতো, রাতে একটু রিস্ক লাগে আর কি। দেখা যাক, আল্লাহ ভরসা। এই প্রতিকূল আবহাওয়ায় নিজের জন্য যতটা খারাপ লাগতেছে তার চেয়ে বেশি খারাপ, ওরে আঙ্কেল, তার চেয়ে বেশি খারাপ লাগতেছে ওই সামনের বাইকের বাচ্চাটার জন্য। ও ভয় পাইতেছে, বাবাকে এমনভাবে ধরে রাখছে, মানে এক হলো বৃষ্টি, ঠান্ডা, পায়ে বেচারা হাফ প্যান্ট পরছে, অ্যান্ড গুড়ি গুড়ি কাদার ছেটা পায়ের মধ্যে। আমি দেখাইতেছি, সামনে গিয়ে ধরে ফেলতে পারবো। উনি আশা রাখি বাচ্চাকে নিয়ে এমন স্পিডে চালাবে না যে আমি ওনাকে ধরতে পারবো না। ভাল লাগলো না এই ব্যাপারটা। অ্যাটলিস্ট বাচ্চাটাকে জিন্সের ফুল প্যান্ট পরানো উচিত ছিল, যেহেতু লং একটা জায়গায় যাইতেছে। অ্যান্ড অবশ্যই ফুল হাতা কিছু, কারণ পরে গেলে মোটা কাপড় পরা থাকলে অন্ততপক্ষে একটু সেফ থাকা যায়। উনি সেফলি চালাইতেছে আস্তে আস্তে, বাট তারপরেও বাচ্চাটা ভয় পাইতেছে, কারণ এরকম ঠান্ডার মধ্যে হাফ প্যান্ট হাফ গেঞ্জি। কাছ থেকে আর দেখাইলাম না, কারণ কারো ফেস দেখায় এই ধরনের কথা বলতে আমি কমফোর্টেবল না আসলে। ওকে, আমরা এলেঙ্গা চলে আসছি, অ্যান্ড ওই রাস্তা থেকে অলরেডি আমরা বের হয়ে গেছি, ডিভাইডার সহ রাস্তা থেকে। অ্যান্ড এবার রাস্তা একটু খারাপ, আর জ্যাম যদি থাকে তাহলে ভাগ্যটা খারাপ হবে আর কি। ও ইয়ে, যমুনা ব্রিজের আগে যে রেল স্টেশনটা, ওইখানে চলে আসছি। অ্যান্ড ওয়ান মোর টাইম বৃষ্টি। এবার একটু কম না বেশি বুঝতেছি না, বাইক অনেক ফাস্ট চালাইছি, আসলে বুঝতেছি না সত্যি কথা। তবে গ্লাস টাস খোলা হয়ে যেতেছে, এটাই ভালো লাগতেছে না। আর এই ব্রিজে ওঠার সময় রাস্তা রেগুলারই একটা মোড় থেকে ডানে ঘুরতে হয়, মানে রাইট লেনটা ধরতে হয়। আমি স্ট্রেট লেন ধরে নিচে ট্রাকের কি যেন ব্যাপার স্যাপার আছে, যতবার আসছি অতবার আমিও এই ভুলটা করছি, আমার সাথে যারা পার্টনার ছিল বা কো রাইডার ছিল তারাও এই ভুলটা করছে। অ্যান্ড এইবার ইনশাআল্লাহ ভুল হবে না, কারণ 2 মাস আগেও সেম ভুলটাই করে গেছি। আমরা এই পাশটা পার হইতেছি, অ্যান্ড ওই পাশে উত্তরবঙ্গে ঢুকে যাবো ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি ব্রিজটা পার হয়ে। মারে ভাঙ্গাকে এই অবস্থা, এই মানে এই সমস্ত জায়গাগুলোতে এরকম ভাঙ্গা থাকলে হয়? রেগুলার আমি এই দিক দিয়ে ঢুকি আর ভুলটা করি, কিন্তু আমাদের যাওয়ার নিয়ম এইটা। এবার আর ভুল হয় নাই। রাস্তায় প্রবেশ করুন, ওই যে বাস কি ওইদিকে অন্য কোনো কাহিনী আছে। মেনলি হচ্ছে ব্রিজে ওঠার রাস্তা এইটা। বলছিলাম দিনের আলো থাকতে ব্রিজে আসতে পারলে ভালোই হয়। অ্যান্ড আমরা দিনের আলো থাকতেই চলে আসতে পারছি। হালকা বৃষ্টি হচ্ছে, অ্যান্ড ফগ লাইট এখনও দরকার পড়তেছে না। আপনি কি আমার সাথে ছিলেন? বলতেছে ভাই যা করেন একবার জোরে বলতেছে ভাই যা করেন একবার জোরে টান দেন, একবার আস্তে টান দেন। আসলে আমি পানি দেখলে স্লো করতেছি, আবার মাঝে মধ্যে ফাস্ট করতেছি। তো মাঝে মধ্যে ওনাকে হয়তো অনেক ওভারটেক করছি, আবার অনেক কাছে চলে আসছি। এই জিনিসটা হয়তো উনি নোটিস করছে। আর যাই হোক, এই বাইকটা নিয়ে আমি যখন চালাই আমি একটু অন্যভাবেই চালাই। মানে এর আগেও আমি যখন ফিরতেছিলাম একা ঢাকা, তখনও অন্য একটা গ্রুপের সাথে আমার পরিচয় হয়েছে রাস্তায়। তারাও সেম কথা বলতেছিল যে ভাই এটা কী টান দিয়ে গেলেন আপনি। তো পরে হেলমেট খুলছি, পরে বলতেছে আচ্ছা ভাই এটা আপনি। এইরকম ছিল অবস্থাটা। এখানে মনে হয় 50 টাকা টোল, মেবি। মানুষের জন্য আলাদা কোনো পেমেন্ট করতে হয় না, শুধু 50 টাকা মনে হয় দিলেই হয়। 6:49 অলরেডি এখানে চলে আসতে পারছি। ভাই 50 না, 50 ভাঙটি আছে আমার কাছে। গতবার একটু এখানে দাঁড়াইতে গেছিলাম ভাই, এখানে দাঁড়াইতে গেছি, ওই গার্ড রুম থেকে বলতেছে আরে 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 দাঁড়ায়েন না, এই না সেই না, যত নিয়ম মোটরসাইকেলের জন্য। আর এখানে 80 কিলোমিটারের একটা সাইনবোর্ড দিয়ে, 80 কিলোমিটারের একটা সাইনবোর্ড দিয়ে রাখছে। তার মানে এই ব্রিজে 80 কিলোমিটারে চালানোই যায়। ওই পদ্মা ব্রিজের মতো 60 বা এই ধরনের ব্যাপার স্যাপারগুলো নাই। এই যমুনা ব্রিজের একটা ব্যাপার কি, ডান পাশে একটা ওই যে আছে কি জানো, লোহার ব্রিজ আছে রেলের জন্য আলাদা। তারপরেও ব্রিজের সাথেও একটা লাইন আছে রেল লাইনের। এখন মনে হয় এটা দিয়ে যাতায়াত করে, ওইটা দিয়ে না হয়তো বা, আমি শিওর না। আর এটা হচ্ছে কি, এই পার থেকে ওই পারটা দেখা যায়, যে ওই পারের জিনিসপত্র। অ্যান্ড ব্রিজটা যে শেষ হয়েছে একটু এরকম ধনুকের মতো, ওইটা দেখা যায়। কিন্তু পদ্মায় আসলে ওইটা দেখা যায় না, এত বড়। তারপরেও এটা বাংলাদেশের জন্য একটা অনেক বড় সম্পদ। এটা যখন হয় বাংলাদেশের উত্তরের সাথে মিডল অ্যান্ড দক্ষিণের যে একটা সম্পর্ক, যে কোনো কাঁচামাল অ্যান্ড ট্রাকজাত যে পণ্যগুলা, ওগুলা অনেক ইজি হয়েছে এই ব্রিজটা হওয়াতে। অ্যান্ড পদ্মা ব্রিজ হওয়াতে তো এটা আর বলতেই নাই, অনেক অনেক বেশি ইজি হয়ে গেছে। যেখানে বরিশাল গেলে এক রাত, মানে বিকেল 5টা থেকে ভোর 5টা 12 ঘন্টা দেওয়া লাগতো, তো এখানে এখন বরিশাল আপনি 3 থেকে 4 ঘন্টার মধ্যে বাসায় পৌঁছে যেতে পারবেন। এই ধরনের সুবিধাগুলো হয়েছে। কিন্তু এখনও পর্যন্ত অনিয়মের লোকগুলো আছে। এই যে দেখেন, এখানে তারা বাইক থামায় দাঁড়ায় ছবি তুলতেছে, অথচ এই ব্রিজের মধ্যে দাঁড়ানোর কিন্তু কোনো নিয়ম নাই।
বাট এদেরকে কি বলবেন বলেন, নট অনলি দে, এখানে আরও 2টা মোটরসাইকেল দাঁড়াইছে। অ্যান্ড কি একটা রিস্কি জায়গার মধ্যে তারা এরকম দাঁড়া মানুষ এবং দেশের নিয়ম ভাঙতেছে, মানুষের ক্ষতি করার ট্রাই করতেছে। এ হলো একটা অবস্থা। বাতাস অনেক ঠান্ডা ভাই, নদীর উপরের বাতাস অনেক 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 বেশি ঠান্ডা লাগতেছে। এখন মনে হইতেছে যত তাড়াতাড়ি ব্রিজ শেষ হয় ততই ভালো। আর এমনিতেও নদীর এই পারের ওয়েদার অ্যান্ড ওই পারের ওয়েদারটা নট সেম, দুইটা টোটালি আলাদা। এটা যত গরমেই আসছি, যত বৃষ্টিতেই আসছি, যত শীতেই আসছি দেখতে পাইছি, শীতের দিনে ওই পারটা কুয়াশায় ভরা, বৃষ্টির দিনে ওই পারটা ঠান্ডা ঠান্ডা, গরমের মধ্যেও ওই পারটা একটু ঠান্ডা থাকে, এরকমটা আমার ফিল হয়েছে। এখন আমি জানি না, যদি উত্তরাঞ্চলে গরম বেশি এবং শীতও বেশি, বাট আমার কেন যেন গরমের সময় ওই পারটাকে একটু কুল ফিল হয়েছে আর কি। সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ, কি সৌন্দর্য, কি সৌন্দর্য অ্যান্ড কি সৌন্দর্য রে ভাই। কড়া মেঘ আকাশে, মেঘের পাক ফোকর দিয়ে অল্প 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 আলো বের হয়ে আছে। কিন্তু আমার গ্লাসটা একটু কেমন যেন, ওটা টিস্যু দিয়ে মুছতে হবে, ভিজিবিলিটিতে একটু ঝামেলা হইতেছে, এই কারণে খুব একটা স্পিডে চালাইতেছি না। ফগ লাইট জ্বালায় দিচ্ছি ইয়েলো, অ্যান্ড মোটামুটি ভিজিবিলিটি পাচ্ছি রাস্তায়। বৃষ্টির পর আসলে এই সমস্ত কালো রাস্তা একটু বেশি কালো হয়ে যায়, পরিষ্কার হয়ে ধুলা থাকে না, এই কারণে একটু দেখতে ঝামেলা হয়। বাট তারপরেও মোটামুটি ইয়েলো লাইট হওয়াতে সাইডের আলোগুলা, ওই যে রিফ্লেকশন, এগুলা সব মিলা ভালোই দেখতে পাচ্ছি। বাট গ্লাসটা ক্লিন হচ্ছে না কেন যেন। নেক্সট ব্রেকে টিস্যু দিয়ে গ্লাসটাকে ভালো মতো ক্লিন করে নিতে হবে। একটা জিনিস দেখে দাঁড়াইছি, আপনাদেরকে না দেখাইলে ভালো লাগবে না, দেখেন মোবাইল থেকে দেখাই। সম্পূর্ণ আকাশ হচ্ছে এরকম, কিন্তু এই জায়গাটা এরকম একটা দাগ। অনেক দূর থেকে দেখে ভাবছিলাম কোনো লাইটের দাগ, পরে দেখি না, ঘটনা এটা অন্য, এটা সূর্যের লালিমা যে বলে সেই লালিমা। আর এটা রংপুর রোড। হাইওয়েতে একটু ব্রেক নিচ্ছি, ব্রেক নিয়ে একটু কলা খাইতেছি, কলা এনার্জি দেয়। আর এবার একটু পানি খাবো, আরেক কাপ চা খাবো, চিনি আর চা, দুধ না, দুধ খাইলে অ্যাসিডিটি হইতে পারে। আর ওই যে যেখানে লাল দেখছিলাম ওই দিকটাতেই দাঁড়াইছি। এটারে কি বলে, সিরাজগঞ্জ মোড় থেকে নেমে হয়তো 1 কিলোর মতো আসছি, এত হবে না, ওই দেখা যায় পিছনে 1/2 কিলো। মানে এবার একটা ওয়ে, আর এই রাস্তাটা খুব ভালো, এনজয় করতে করতে যাবো ইনশাল্লাহ, এনজয় করতে করতে যাবো ইনশাল্লাহ। বলতে গিয়ে কথা এরকম আটকায় যেতেছে, কারণ এদিকে অনেক ঠান্ডা। আর এদিকে হচ্ছে বাস টাস থামে, লোকজন উঠায়, ছোটো ছোটো কিছু দোকান আছে, এগুলাতেই ব্রেক নিচ্ছি। এলাকাটা সুন্দর, মানে ফাঁকা একটা রাস্তা, কিন্তু অনেক দোকানপাট থাকাতে একটা উৎসব ব্যাপার আছে। 10:31, 10:30, ব্রেক টেক সব মিলে। অ্যান্ড আমি অলরেডি ওয়ালটন প্লাজা, অ্যান্ড ছোটো একটা স্বপ্ন আছে এখানে, অলরেডি রংপুর শহরের ভেতরে ঢুকে গেছি। অ্যান্ড রংপুর ঢোকার রাস্তার ব্যাপারটা হলো, এক এক সময় আমার কাছে না এক এক রকম লাগে, মানে এক এক দিন এক এক দিক থেকে ঢুকি, অ্যান্ড এক এক দিন এক এক রকম লাগে। আজকে একজনের কাছে শুনলাম যে গোল চত্বর থেকে সোজা গেলেই হচ্ছে জাহাজ কোম্পানির মোড়। আর এই জায়গায় আমি এর আগে কখনো আসছি কি না আসছি আমি কিছুই চিনতেছি না। এখন জাহাজ কোম্পানির মোড়ে গেলে হয়তো চিনতে পারবো যে আসলে কোন দিকে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম বা এই ব্যাপারগুলা কেমনে কি। আর ওদিকে এর আগে তো আমরা 2-3 জন আসছিলাম, তখন হোটেলে উঠছিলাম, তো আজকেও দেখি কোনো একটা হোটেল খুঁজে উঠে যাব। এখানে পুলিশ সুপারের কার্যালয় রংপুর আছে, বড় একটা রাস্তা। এই রাস্তাটা এর আগে সম্ভবত আসি নাই, এত বড় রাস্তা দিয়ে তো ঘোরাঘুরি করছি বলে আমার মনে পড়তেছে না। আবার হইতেও পারে ওই সময় হয়তো দিনের বেলা জ্যামজটলা ছিল, তবে রাত অনুযায়ী শহরে অনেক বেশি মানুষজন, এরকমটাই দেখতেছি। রংপুর শহর এত তাড়াতাড়ি ঘুমায় না। 10:30টায় যে পরিমাণ লোক দেখা যেতেছে রাস্তায়, মনে হইতেছে 11টা 11:30 পর্যন্ত বেশ ভালোই, মানে একটা ব্যাপার স্যাপার থাকে আর কি, লোকজনের বাইরে ঘোরাঘুরি বা ওই ব্যাপারটা থাকে, সব কিছুই দোকানপাট খোলা। গুড, খারাপ না, ভালোই লাগলো ব্যাপারটা। অ্যান্ড আসার পথে অন্ধকার অ্যান্ড সব কিছু মিলে খাওয়া দাওয়াও করছি, বাইকে ফুয়েলও ফুল করছিলাম, প্রায় 1700-1800 টাকার কাছাকাছি তেল ঢুকছে, অনেক তেল ঢুকছে। এটা ট্যাঙ্ক বড়, এই হলো অবস্থা। যাক, চলেন তাহলে আমরা ঢুকি শহরে অ্যান্ড দেন হোটেল খুঁজি। 10:30 কি 11:30, কয়টার সময় ঢুকলাম। যাই হোক, এই হোটেলে একটু ঝামেলা আছে। এটা হলো গোল্ডেন টাওয়ার। ঝামেলা বলতে ওরকম কোনো ঝামেলা না, ঝামেলা হচ্ছে এখন ওই ঈদের পর তো ওনাদের আসলে গার্ড নেই, একটা গার্ড আছে, 12টা 12:30টার মধ্যে পার্কিং প্লাস এগুলো বন্ধ হয়ে যায়।
এই জন্য এখন 12টার মতো বাজে, আমি ঢুকে গেছি। আর আমি এখানে রাসেল হোটেল থেকে খাবার অ্যান্ড কলা রুটি এগুলো নিয়ে আসছি। আর এই যে দেখছেন বালু ছিটছে, যে শুকায় গেছে, ঝাড়া দিলে পড়ে যাবে। ব্রাশ, সাবান, পেস্ট, শ্যাম্পু এগুলো দেওয়া হয়েছে। ছোট একটা রুম নিয়েছি, যেহেতু একা আমি এই ছোট্ট বেডটার মধ্যে আজকে আমার রাত সুন্দরভাবেই কাটবে। তবে সুন্দর রুমটা, সাইডের ওয়াল অ্যান্ড ফ্লোর টাইলস, তারপর ওয়াশরুম, শাওয়ারের জন্য আলাদা জায়গা, সার্বিক সব মিলে একটা সুন্দর প্যাকেজ। গরম ঠান্ডা পানির ব্যবস্থাও আছে। এই তো নট ব্যাড অ্যান্ড রিজনেবল ভাড়া। রংপুরে এটাই ভালো লাগছে যে ভাড়া খুব সুন্দর, মানে আপনি একজন দুজন তিনজন আসলেও খুব অল্প ভাড়াতেই সুন্দরভাবে থেকে যেতে পারবেন। টুরিস্ট এরিয়া না, তো এই কারণেই হয়তো এরকম ব্যাপারটা। তো যেহেতু রাইড করে আসছি, এখন একটা ঘুম দিব। কালকে সকালে ইনশাআল্লাহ রংপুর বা আশপাশে যে সমস্ত জায়গাগুলো আমরা এক্সপ্লোর করি ওগুলো আপনাদের সাথে শেয়ার করবো। তাহলে আজকের ভিডিও থেকে আমরা এখানে বিদায় নিয়ে হোক রাখতেছি। ভিডিওটা আপনাদের ভালো লাগছে, ভিডিও যদি ভালো লাগে কী করতে হবে জানেনই তো। অ্যান্ড দেখা হচ্ছে সামনে আবার নতুন ভিডিওতে। আর যদি আজকের ভিডিওতে ভালো লাগলে যে ওটি ওগুলা, তাহলে সবাই থাকবেন ভালো যতক্ষণ পরবর্তী ভিডিও না আসছে, সবাই স্বাস্থ্য থাকবেন সুস্থ যতক্ষণ পরবর্তী ভিডিও না আসতেছে। অ্যান্ড ইনশাআল্লাহ সবাই করতে থাকবো চিল। Check the mic and make sure it sound right, boys.